ওই সায়রা, ওই ছেলেটাকে দেখ কিভাবে চেনগুলো তেল দিয়ে রাখছে। দেখ। কইরি, কোন ছেলেটা? আরে ওই যে ওই ছেলেটা গেট দিয়ে যেটা ঢুকছে। সায়রা সহ ওর সব বান্ধবী গেটের দিকে তাকালো। দেখতে পেল একটি ছেলে মোটা ফ্রেমের একটা চশমা, ঢিলে ঢালা চেক শার্ট আর কালো একটা জিন্স আর চুল ভর্তি তেল দিয়ে কলেজে প্রবেশ করতেছে। যাই বলিস না কেন, ছেলেটি কিন্তু কিউট আছে। দাড়িগুলো দেখেছিস? একদম মিস্টার ফেইজুর কপি ছেলেটা। তোর রুচি তো ওইরকমই হবে। জানা, প্রেম করগে ওই খ্যাতের সাথে। সেটা তোকে আর বলতে হবে না। আই তোরা থাম তো, ওইটারে আজকে মজা শিখাই, কি বলিস? আজকে তাহলে এইটারে করবি? কিছুক্ষণ পরে, ওই হেলা, এদিকে আয়। জি আপু, আমাকে বলছেন? তোর নাম কি? কিছুটা সময় নিয়ে বলল, জি আমার নাম অন্তর। কোন ইয়ারে? সবগুলো শার্ট প্যান্ট পরে আছে কেন? ওই শালা, কস না কেন? জি জি না, মানে অনার্স প্রথম পড়ছে। ও এই কথা। তো তোর নারীর নাম কি? আজব, নানির নাম বলতে হবে কেন? তুই বলবি নাকি ওই মেয়ের মেকআপ বক্সের সব জিনিস তোর মুখে মাখামু? জি না, মানে আমার নানির নাম মানোয়ারা খাতুন। কথাটা বলার পরেই এক একটা কই মাছের মতো লাফালাফি করে হাসা শুরু করলো। যা এখন, পরে তোরে দেখতেছি। ছেলেটি কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। কি রে সায়রা, তুই ওরে ছেড়ে দিলি কেন? ওর জীবন তেজপাতা করার দায়িত্ব তো আমারই। আজকে না হয় ছেড়ে দিলাম, কালকে ধরবো ওরে। সবই বুঝলাম, কিন্তু ওর জীবন তেজপাতা তুই কিভাবে করবি? তুই বুঝবি না, চল ওই টাকলারে আজকে বাসটা দিয়ে দিই। শারমিন চল। আচ্ছা, ওরা টিস করতে থাকো, আমরা পরিচয় পর্বটা সেরে ফেলি। গল্পের নায়িকা হলো সায়রা, যেই কলেজে নতুন ভর্তি হয়েছে সেই কলেজের সভাপতির মেয়ে এবং কলেজের একজন মেধাবী ছাত্রী। 1 বছর আগেই এই কলেজে ইংলিশ টিচার হিসাবে নিয়োগ হয়েছে, কিন্তু বছরে 3 থেকে 2 মাস ইনি ইংলিশ ক্লাস করান। কিন্তু এই 3 মাসেই ছাত্রছাত্রীদের A to Z সব বুঝিয়ে দেন। কিন্তু সায়রা সব ছাত্রদের টিস করত। সায়রা কলেজের সব থেকে সুন্দরীও বটে। অনেক ছেলেই ওকে প্রপোজ করেছিল, কিন্তু সবগুলারে দিয়া দিছে। গল্পের নায়কের নাম অন্তর, আর সে আজকেই নতুন ভর্তি হয়ে এসেছে। তো গল্পে ফেরা যাক। তোরা থাক, আমি ক্লাসটা করে আসি। আজকে হঠাৎ ক্লাস করাবি যে? ওই খ্যাতরে একটু টিস করবো আর কি। ঠিক আছে, যা। অতঃপর সায়রা ক্লাসে চলে গেল। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং, সিট ডাউন অলস। আমি সালহা খানম সায়রা, তোমাদের ইংলিশ ক্লাস নিব আজ থেকে। কিন্তু নতুন ছাত্ররা হাসাহাসি শুরু করলো কথাটা শুনে। ম্যাম আপনার বিএফ আছে? পুরাতন ছাত্রছাত্রীরা ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সায়রা ধীর পায় ওর কাছে গেল, একটা মুচকি হাসি দিয়ে ওইদিকে আসো বলতেছি। ওকে বাইরে নিয়ে গিয়ে, জি এবার বলেন। ঠাস 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 ওরা ধরা মায়ের কিল, খুশি, থাপ্পড় ইত্যাদি ইত্যাদি। বাবারে, এটা মেয়ে নাকি অন্য কিছু? এটার থেকে দূরে দূরে থাকতে হবে। হালারপু, আমার বিএফ আছে নাকি না আছে সেটাও তোরে বলতে হইব? ম্যাম আর হবে না, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। এবারে মতো মাফ করে দিলাম, নেক্সট টাইম যাতে এইসব করতে না দেখি। যা সিটে গিয়ে বয়। ছেলেটি অন্তরের পাশে বসে পড়ল। অযথা ওনার সাথে লাগতে গেলে কেন? ভাই আমি তো শুধু জিজ্ঞাসা করছিলাম যে বিএফ আছে কিনা, তার জন্য এত মারতে হবে? আচ্ছা বাদ দাও, তোমার নাম কি? আমার নাম আসিফ, তোমার নাম কি? আমি অন্তর, আজকেই নতুন ভর্তি হলাম। আমরা ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ, কেন না, অবশ্যই হতে পারি, কিন্তু আমাকে তুই করে বলতে হবে। ওকে, তাই হবে। ওই তোরা তো কথা কসকে? জি না, মানে ফ্রেন্ড হচ্ছিলাম আর কি। ওই হ্যালো, বেশি কথা কসকেন? আর আমার ক্লাসে কোনো কথা আমি শুনতে চাই না। তুই এখন কান ধরে দাঁড়িয়ে থাক। এইটা কেমন কথা? আমি তো জাস্ট ফ্রেন্ড হলাম ওর সাথে, তার জন্য কান ধরে থাকতে হবে? কি মনে করেছেন আমাকে থাপ্পড়টা দিল? আরে না,
টেবিলের উপর চড়ে থাপ্পড় দিয়েছে। তোরে তো আজকে। এমন সময় প্রিন্সিপাল ক্লাসে ঢুকলো। সাইরা, এইদিকে আসো। জি স্যার। অন্তর, তুমিও সামনে আসো। কোনো কথা না বলে স্যারের অন্য পাশে দাঁড়ালাম। স্টুডেন্টস, ও অন্তর এর আগে খুলনা কলেজের ফার্স্ট বয় ছিল, এখন এই কলেজে টিসি নিয়ে এসেছে। ওকে তোমাদের বন্ধু বানিয়ে নিও। স্যার যাওয়ার পরই সবাই নিজেদের মধ্যে কানাকানি শুরু করলো, যেটা কিছুটা এমন ছিল, এই শিহাব ছেলেটা কি খ্যাত না? চেহারা তো ভালো ঘরেরই মনে হয়, কিন্তু ছেলেটা খ্যাত। এই রেশমা, ছেলেটার জুতোগুলো দেখ, স্যান্ডেল পরে এসেছে কলেজে। আর বলিস না, কলেজেতে ওই কিন্নি আসিয়া ভরে গেছে। এইসব নানান কথাবার্তা বলে নিজেদের মধ্যে ওরা হাসাহাসি করছে। এই চুপ, সবাই চুপ। ওই যা, তুই গিয়ে বসে পড়। জি ম্যাম। ওই তোরা দুজন সামনে এসে ডান্স কর। ওরা সামনে যাওয়ার সাথে সাথেই ঘন্টা বেজে উঠলো। ভাগ্য ভালো তোদের। আর তুই ছুটির পর আমার সাথে দেখা করবি। ভাই, এই মেয়েটা এমন কেন? ভালোভাবে কথা বলতে পারে না। আর ওকে কলেজে চাকরি কে দিয়েছে? আর বলিস না, কলেজটা ওনার আব্বুর। একটু আগে যে এসেছিল সে ওনার আব্বু, কলেজের প্রিন্সিপাল প্লাস সভাপতি। আর ম্যামের কথা নাই বলি, সপ্তাহে 1 থেকে 2 দিন ক্লাস করাবেন, কিন্তু আমরা 1-2 দিনেই সব শিখেছি ম্যামের কাছ থেকে। তুই ওনার থেকে দূরে দূরে থাকিস। সেটাই করতে হবে। দেখতে দেখতে সব ক্লাসগুলো শেষ হয়ে গেল। আচ্ছা আসিফ, আমি গেলাম। ওকে যা, কালকে তাড়াতাড়ি এসে পড়িস। কলেজের গেট দিয়ে বাহির হব এমন সময় সায়রা আমার কলার ধরে ওদের আড্ডাখানায় নিয়ে গেল। কিরে, তোরে না বলেছিলাম ছুটির পর আমার সাথে দেখা করতে? জি না, মানে ভুলে গেছিলাম। তাহলে শাস্তি তো তোকে পেতেই হবে। কান ধর আর 26 বার উদ্বোস কর। জি না, আমি পারবো না। দেখছস সায়রা, তোর মুখের উপরে কথা, সানারে পানিতে চোবা। আরে, আমার না পাশে থেকে গাছের ডাল ভাঙছে, আমার কাছে এসে। বল, কান ধরবি নাকি পানিতে চুবামু? না প্লিজ, এমনটা করবেন না। ওই দেখুন, সবাই দেখতেছে। দেখুক, তাড়াতাড়ি কর, না হলে চড়াইয়া কলেজ ছাড়া করমু। শার্টের হাতা উল্টাতে আপু প্লিজ মাফ করে দেন, আর হবে না এমন। পাগল, তোমার কি মনে হয় আমি তোমাকে কান ধরতে দেব? প্লিজ মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, যা, কালকে তাড়াতাড়ি এসে পড়বি। আমি সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসলাম। কি রে, ওরে ছেড়ে দিলি কেন? মজাই তো পাচ্ছিলাম। না এমনি চাচ্ছি, কালকে আবার ধর্ম নেই। কি বলিস, এত তাড়াতাড়ি চলে যাবি? ভালো লাগতেছে না, বাই। ওকে বাই। এদিকে আমি বাসায় আসলাম। দরজা খুলে ভিতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। দোস্ত, তোর আব্বু হসপিটালে। কি বলিস? কেমনে কি? তুই চলে আসার পরে তোর আব্বু আম্মু সব সত্যটা জানে, আর তোর আব্বু পাগলের মতো তোরে খোঁজা শুরু করে, কিন্তু কোথাও পায় না। আর আমি এইখানে তোর লোকেশন ট্যাগ করে আসছি। প্লিজ মামা, তুই চল আমার সাথে। তোর আব্বু আম্মু খাওয়া দাওয়া বাদ দিয়ে দিছে, আর তুই তোর এই অবস্থা করছিস কেন? আরে সেটা পরে বলবো, এখন চল যাই। চল। সাদমানের গাড়ি নিয়ে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে পাড়ি দিলাম। রাত 2টায় হসপিটালে পৌঁছালাম। কই গেছিলি তুই এত রাগ বাপের উপর? প্লিজ আব্বু, তুমি কান্না করো না। আম্মু কই? আচ্ছা আমি যাচ্ছি। আম্মু দেখো আমি আসছি। মাদার তেরেসা, ও মাদার তেরেসা, বিয়ে করাবে না আমাকে? সত্যি তুই বিয়ে করবি? তাহলে আজকেই তোর আব্বুকে মেয়ে দেখতে বলি। তা নয়তো বুঝলাম, কিন্তু 10 বছর পরে এখন না। মনে হয় এ জীবনে আমি বউকে টর্চার করতে পারবো না। আরে মন খারাপ করে কেন? আর মাত্র 2টা বছর, দেখতে দেখতে চলে যাবে। তোমাদের মা ছেলের কথা শেষ হলে চলো বাড়ি যাওয়া যাক। না আব্বু, আমি এখন বাসায় যেতে পারবো না। কেন, কি সমস্যা বাসায় গেলে? না আব্বু, আমি ওইখান থেকেই কলেজে যেতে চাই, ওইখানে আসবো না। কিন্তু কেন? ওইখানে থাকলে সমস্যা কি? না আব্বু, কোনো সমস্যা নেই, কিন্তু আমি এখানে থাকবো না। এইটা কি কথা? একজন মন্ত্রীর ছেলে, সে কিনা অন্য জায়গাতে থাকবে? আব্বু প্লিজ আমাকে জ্বালায়ও না।
আমার মতো আমাকে থাকতে দাও, আমার একটা কাজ আছে, সেটা শেষ করেই চলে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যেইটা ইচ্ছা কর। থ্যাঙ্কস পাপ্পুস। আমি আগে থেকেই জানি আব্বু এত তাড়াতাড়ি ব্যাপারটা মানতো, কিন্তু তাই একটু চাপ দিলাম আর কি। আচ্ছা কিছুদিন তো আমাদের সাথে থেকে যা। আচ্ছা ঠিক আছে, চলো আম্মু বাসায় যাই। সাদমানের গাড়ি করে বাসায় চলে আসলাম। সেখানে আরও 2 দিন থেকে ঢাকায় আসলাম। 2 দিন কলেজ যায় না, আজকেও যাওয়া হলো না। পরের দিন সকালে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কি রে সায়রা, গত 3 দিন ধরে তুই ঠিক মতো কথা বলছিস না, টিজও করছিস না, ব্যাপারটা কি বলতো? আরে এমনি ভালো লাগে নাই, তাই আর টিস করি নাই। সায়রার চোখ হঠাৎ কলেজের গেটের দিকে গেল। আসে তাহলে আজকে হারারে একটা শিক্ষা দিমু আজকে। ওই এদিকে আয়। জি ম্যাম। কইছিলি গত 3 দিন? জি মানে একটু দেশে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, যা ক্লাসে যা। কি রে সায়রা, কি সমস্যা তোর? গত কিছুদিন তুই ঠিক মতো কারোর সাথে কথা বলিস না, টিজও করিস না, ব্যাপারটা কি? না মানে কিছু না, এমনি। যা তোরা ক্লাস নেগা, আমিও যাই। একটাই তো মাত্র ক্লাস নেই। ঠিক আছে যাই। আরও নানান অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে আসলো। বসো সবাই। আরো নানান অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে আসলো। সায়রা ক্লাস করাচ্ছে আর বারবার অন্তরের দিকে তাকাচ্ছে। কেমন দেখলাম আমি ওই আবুলের মাঝে? ভালোবেসে ফেলেছি নাকি ওইটারে? হোক না, ওইটারে কেমনে আমি ভালোবাসতে যাবো? 2-3 দিনে কি ভালোবাসা যায় নাকি? ধুর, আমি এসে ভাবতেছি কেন। এদিকে ক্লাস শেষ করে কলেজ মাঠে হাঁটছিলাম, এমন সময় কিছু সিনিয়র ভাই ডাক দিল। কোন ইয়ার? জি ভাই, ফার্স্ট ইয়ার। বাসা কই? খুলনা। ভাবলস কে? আজব তো, ভাব কোথায় নিলাম? হালা খ্যাত, মুখে মুখে তর্ক করস কেন? না, মেজাজটা গরম হয়ে যাইতেছে। তখনই প্রিন্সিপাল স্যার আসলো। এই সামির, তুমি এইখানে কেন? যাও ক্লাস নাও গিয়ে। জি আব্বু। ও তার মানে এই শালা প্রিন্সিপালের ছেলে, তার মানে সায়রা ম্যামও এর ভাই। হাই হাই, শালা বাবুও গুন্ডা। হ্যাঁ ঠিকই ভাবছেন, আমার এখানে আসার একমাত্র লক্ষ্য হচ্ছে সায়রা। কিছুদিন আগে খুলনায় ওকে একটা বিয়ে বাড়িতে দেখেছিলাম, তখনই ওকে আমার ভালো লাগে। সেই সময় ওর ব্যাপারে সব খোঁজ খবর লাগাই আর জানতে পারি যে সায়রা ঢাকায় থাকে আর অলিম্পিক কলেজের প্রিন্সিপালের মেয়ে। তাই এইখানে আসার আর একটা কারণও আছে, সেটা হলো আব্বু আম্মু আমাকে ভুল বোঝা। আসলে কিছুদিন আগে আমি একটা মেয়েকে কিডন্যাপ করি। মূলত মেয়েটিকে কিডন্যাপ করা হচ্ছে আমার বন্ধু রাজীবের জন্য, ওকে ভালোবাসে। মূলত মেয়েটিকে কিডন্যাপ করা হচ্ছে আমার বন্ধু রাজীব এর জন্য, ওকে ভালোবাসে। মেয়েটিও ওকে ভালোবাসে, কিন্তু ওদের বাবা মা ওদের সম্পর্কটা মেনে নেয়নি, তাই মেয়েটাকে জোর করে বিয়ে দিতে হয়েছিল। তাই সেদিন মেয়েটাকে তুলে নিয়ে আসি আর রাজীবের সাথে বিয়ে করিয়ে দিই। যখন বিয়ে করিয়ে ওদের নিয়ে আমাদের বাসায় যাই, তখন আব্বু আম্মু আমাকে ভুল বোঝায় আর বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমিও সেখানে না থেকে খুলনা কলেজ থেকে টিসি নিয়ে এইখানে চলে আসি। বাকি সব কথাই তো আপনারা জানেন। তো বর্তমানে আসা যাক। তোর খবর আছে? ওর কথায় কিছু মনে করো না। না স্যার, সমস্যা নেই। তো তোমার ফ্যামিলিতে কে কে আছে? জি না মানে আব্বু আর আম্মু। ও, তো তোমার আব্বু আম্মু কোথায় থাকে? জি, আম্মু খুলনায় থাকে। তোমার আব্বু কি করে? মন্ত্রীর সব কাজ করে। মানে? জি না, আসলে মন্ত্রীর বাসায় কাজ করে। ও, তাহলে বাসায় যাও। জি স্যার। আর 1 মিনিটও ওইখানে না থেকে চলে আসলাম। স্যারটা এত প্রশ্ন কোথায় যে রাখে, আমার জানেমানটা কই? ওই তো বট গাছের নিচে বসে আছে। হাই ম্যাম। হাই। কি ভাবতেছেন? কিছু না। ওই তুই এখানে কেন? যা বাসায় যা। খাইছেন? সরাইয়া দাঁত ভাঙা ফেলমু, যা বাসায় যা। এমন রাগেন কেন? হ্যাঁ, ভালোভাবে বললেই তো চলে যায়। তুই যাবি এখানতে? যাচ্ছি যাচ্ছি, এত রাগেন কেন? একটু হেসেও তো কথা বলতে পারেন। হাসলে না আপনাকে পেতনির মতো লাগে। রাগানোর জন্য আসলে হাসলে ওকে কি লাগে আমি নিজেও জানি না। এই কি বলতেছি এইসব? ও হাসলে লোকে ফাঁসে, এতটুকু জেনে রাখুন। তোর তো আমি তেড়ে আসছিল আমার দিকে, আমি কি কম যাই নাকি? দিলাম খিচ্চা দৌড়, 1 দৌড়ে বাসে এসেই ঘুম। ওইদিকে সায়রা।
পাগল একটা, একটু রাখছি দেখেই চইলা গেল। ধুর, আমি ওরে নিয়ে কেন ভাবতেছি। এইভাবে কিছুদিন কেটে গেল। না, আমি ওকে ভালোবেসে ফেলেছি। ওই আবুলটারেই আমার লাগবে। কিভাবে যে আবুলটারে ভালোবাসলাম, ধ্যাত, কালকে গিয়ে বলে দিবনে। এইদিকে না, ফকিরনিটা সায়রার সাথে বেশিই করে ফেলতেছে। আমি কখনো একটা ফকিরনির সাথে আমার বেস্ট ফ্রেন্ডকে দেখতে পারবো না। দেখি সামির ভাইয়াকে একটা ফোন দিয়ে দেখি। হ্যালো সামির ভাইয়া। হ্যাঁ শারমিন, এত রাতে ফোন দিলে যে? ভাইয়া কিছু কথা ছিল। হ্যাঁ বলো। ভাইয়া, অন্তর নামে একটা ছেলে আছে ফার্স্ট ইয়ারের। ও সায়রাকে ডিস্টার্ব করে। সায়রার ছাত্র বলে সায়রা কিচ্ছু বলে না বা করে না। তাই বলছিলাম আপনি যদি ব্যাপারটা দেখতেন। শালারে কালকেই কলেজ সারা করাচ্ছি, দাঁড়াও। ভাইয়া আমি বলি কি, ওকে না ডাইরেক্ট মার না দিয়ে বা কলেজ থেকে বের করে না দিয়ে ওকে আমরা টর্চার করি, যাতে ও নিজের থেকেই কলেজ থেকে চলে যায়। তা না হয় বুঝলাম, কিন্তু সবার আগে তো ওকে তো সবার চোখে খারাপ বানাতে হবে। তাহলে কালকে ওকে। এটা একটু বেশি হয়ে যাবে না? কি বেশি হবে? ওই গাইয়াটার জন্য এটাই ঠিক আছে। দেখছেন কি রকম কাপড় পরে, চুলগুলো কেমন করে রাখে। ঠিকই বলতাছ। আচ্ছা, কালকে দেখা হবে। বাই বাই। সকালে সায়রা একটা কালো শাড়ি পরে কলেজের দিকে রওনা দেয়। অপরদিকে অন্তর রেডি হয়ে কলেজের দিকে রওনা দিল। কলেজের গেট দিয়ে ঢুকবে এমন সময় সায়রার বান্ধবী শারমিন ডাক দিল। এই অন্তর, একটু এদিকে আসো তো। জি ম্যাম বলেন। চলো একটু সামনের দিকে যাই। ওকে ম্যাম চলেন। ওনার সাথে কলেজ ক্যাম্পাসের ওইদিকে গেলাম। ওয়াও, হোয়াট এ টাইমিং! সায়রাও দেখি আসতেছে। সামির ভাইকে তো হাতের ইশারায় বলল এখন শুরু করবে। শারমিন আমার গালে একটা থাপ্পড় মারলো আর কান্না করতে লাগলো। আমি আবুলের মতো ওর কাণ্ড দেখতে লাগলাম। জানুয়ার, এইসব কথা বলতে তো লজ্জা করে না? কি বলতেছেন ম্যাম? আমি কি করলাম? এখন সাধু সাজতেছিস তাই না? কষিয়ে দুটো থাপ্পড় দিল। আওয়াজটা এত জোরে ছিল পুরো কলেজের ছাত্রছাত্রীরা আমাদের কাছে চলে আসে। কি হলো শারমিন, তুই ওকে থাপ্পড় দিলি কোন সাহসে? সায়রা আমাদের কাছে এসে আর শারমিনের কাছে গিয়ে শারমিন সায়রাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, সায়রা, এই জানোয়ারটা আমাকে ছোঁয়ার চেষ্টা করেছে। আমি ওকে মানা করেছি বলে ও আমাকে তুলে নিয়ে যাবে বলছে, আর আজকে আমাকে সবার সামনে টাচ করেছে। এইখানে কি হচ্ছে? স্যার, এই ছেলে আমাকে। বাবা, ও যা বলেছে সব সত্যি। আমরাও এইখানেই ছিলাম। ওকে দেখছি ওর সাথে বাজে ব্যবহার করতে, আর এক সময় ওই মেয়ের শরীরে হাত দেয়। তোমরা আমার অফিসে আসো। তারপরে সবাইকে অফিসে নিয়ে গেলাম। প্রিন্সিপাল স্যার কিছুক্ষণ চুপ থেকে বলেন, অন্তর, আমি ভাবিনি তুমি এতটা নিজ প্রকৃতির। তোমাকে আর কিছু বলার নেই। তোমাকে আজকে টিসি দেওয়া হবে, তুমি চলে যেতে পারো। বাবা, আমি বলি কি, ওকে আরেকটা সুযোগ দিলে ভালো হয়। ওকে আর কি সুযোগ দিব? ওর মতো ছেলেকে এইখানে রাখলে আমাদের কলেজেরই মানই যাবে। তবুও একটা সুযোগ দেওয়া দরকার। কোনো সুযোগ দেওয়া হবে না, ওকে আজকে বের করে দেওয়া হবে। এই ছেলে, তুমি এখনই এখান থেকে চলে যাও, কালকে এসে টিসি নিয়ে যাবে। আমি একবার সায়রার দিকে তাকালাম। কান্নামাখা চোখে দেখলাম সায়রা কান্না করতেছে। কান্না করতে করতে চোখের কাজল পুরো মুখে লেপটে গেছে, মুখটা একেবারে লাল হয়ে গেছে। সেখানে না থেকে আমার ভাড়া করা বাসায় চলে আসলাম। ভাবতে লাগলাম এইসব করার মানে কি, কিছুই মাথায় ঢুকছে না। কি করব আমি? যার জন্য এখানে আসা তাকে না নিয়ে কিভাবে যাই? নিচের অজান্তেই দুই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ওইদিকে ধ্যান, চেয়েছিলাম ওইটারে আরো জ্বালাবো, কিন্তু স্যার তোকে বাইরে করে দিল। যাই হোক, ভালোই হয়েছে। শালারের সবার সামনে অপমান তো করতে পারলাম। ঠিক বলছেন। কে প্ল্যানটাই না করলাম। সত্যি তোমার বুদ্ধির তুলনা হয় না। ওরা অট্ট হাসিতে মেতে উঠল। অন্তর এটা করতে পারলো?
কম ভালোবেসেছিলাম ওকে? এই কয়দিনে ওকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু ও কি করলো? ছি, এটা করলো কিভাবে ও? কিন্তু আমি তোকে ছাড়া থাকতে পারবো না। ওর মায়াবী মুখটা যে সবসময় আমার চোখের সামনে ভাসে। এইসব মনে মনে বলতে থাকে সায়রা, আর বালিশে মুখ গুজে কান্না করতে থাকে। ওইদিকে আমি কিছুক্ষণ পরে ফোনের আওয়াজে ঘুম ভাঙলো। ফোন হাতে নিয়ে দেখি আসিফ ফোন করেছে। হ্যালো আসিফ, বল। অন্তর, আমি জানি তুই এসব করতে পারিস না, তুই কেন সে সময় প্রতিবাদ করলি না? বন্ধু, আমি তো কিছুই বুঝতেই পারছিলাম না কি থেকে কি হয়ে গেল, আমি কিছুই বুঝতে পারি নাই। দোস্ত, তুই কাঁদিস না, তোকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো বাক্য আমার কাছে নেই। আচ্ছা, তুই এখানে আসলি কেন বলতো? এইখানে আসার আমার মূল কারণ হচ্ছে সায়রা। তারপরে সব খুলে বললাম ওকে। তাহলে সেটা ওইখানে তো বলতে পারতি যে তুই মন্ত্রীর ছেলে, আর আমরা তো তোর সাথেই থাকতাম। বাদ দে ওইসব কথা, আমি সায়রা বোঝাতে পারলেই হলো। পরে ওর সাথে আর কিছুক্ষণ কথা বলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজে গেলাম। গেট দিয়ে ঢোকা মাত্রই কিছু ছেলে মেয়ে কানাকানি শুরু করে দেয়। সেটা এমন ছিল, এই দেখ, জঙ্গলিটা আবার আসছে। শরম লজ্জা নেই? আমি হলে তো দেশ ছেড়েই চলে যেতাম। যাই বলিস, খ্যাতটা গেছে ভালোই হয়েছে। চেহারা ভালোই, কিন্তু গাইয়া। ওই, ও কলেজ থেকে বাইর হলে সবগুলো একটু মালিশ করে দিস। আরে চিন্তা করিস না, এমনি ওর সাথে আমার একটা খেস আছে, কঠিন মালিশ দিয়ে দি মনে। স্যার আসবো? হ্যাঁ আসো, বসো। আমি বসলাম। অন্তর, আমি জানি এইখানে তোমার কোনো দোষ নেই, সব সাজানো ছিল। এইসবের পিছনে আমার ছেলের আর ওই মেয়েটার হাত আছে। আমি এই ঘটনা মানতে পারিনি, তাই ব্যাপারটা গাটাগাটি করে দেখি, আর আমার ছেলে ফোন থেকে কল রেকর্ডিং শুনি, আর বুঝতে পারি যে এটা তাদের প্ল্যান ছিল। আমাকে মাফ করে দিও। আমি যদি তোমাকে এই কলেজে রাখি তাহলে আমার সম্মান সব নষ্ট হয়ে যাবে। স্যার সমস্যা নেই, আমি চলে যাব, আপনি টিসিটা দিন। আমি তোমাকে অন্য আরেকটা কলেজে ভর্তি করিয়ে দিচ্ছি। না স্যার, তার আর কোনো দরকার হবে না। আব্বু আগের কলেজে আমাকে ভর্তি করিয়ে দিয়েছে। তাহলে আমি আসি স্যার। আচ্ছা, ভালো থেকো। বাইরে বের হয়ে আসলাম। কি করব এখন, কিছুই মাথায় আসতেছে না। আমি সায়রাকে ছাড়া এখান থেকে যেতে পারবো না। ওকে যে আমার জীবনের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। ম্যাম, একটু শুনবেন? হ্যাঁ বলো। ম্যাম, বিশ্বাস করেন আমি এসবের কিছুই জানি না, সব ওদের সাজানো। আপনার মনে হয় আমি এসব করতে পারি? তো এসব আমাকে বলতেছো কেন? সায়রা, বিশ্বাস করো, আমি এসব করিনি। হাত ছাড়ো। না, ছাড়বো না। হাত ছাড়। প্লিজ সায়রা, তুমি তো আমাকে বিশ্বাস করো। বিশ্বাস দাও আবার তোকে? হাসালি, তোর মতো ভিখারিকে পায়ের নিচে রাখতে হয়, বুকে না। তোর প্রতিটা কথাগুলো আমার মন ছুঁয়ে যেত। ভালোবেসে ফেলেছিলাম তোকে, কিন্তু তোর মতো লুচ্চাকে ভালোবাসা দিতে নেই। এইটা তুমি আমাকে মারো, কিন্তু বিশ্বাস করো আমি এসব কিছুই করিনি। তোর কোনো কথা শোনার আমার ইচ্ছা নেই, তুই থাক, আমি গেলাম। প্লিজ আমার কথাটা শোনো। আমার এখানে আসার প্রধান কারণ হচ্ছে তুমি। খুলনার বিয়ে বাড়িতে সব খুলে বললাম ওকে, খালি আমি মন্ত্রীর ছেলে বাদে, কারণ ও ভালোবেসেছে এই সাধারণ ছেলেকে, আর আমিও চাই ও এই সাধারণ ছেলেকেই ভালোবাসুক, কিন্তু সেটা আর হয়ে উঠল না। দেখ, তোর অজুহাত আমাকে দেখাবি না। মাথা নিচু করে বাইরে যাচ্ছিলাম। যেই গেটের বাইরে যাব অমনি কিছু ছেলে মিলে আমাকে মারা শুরু করে। খেয়াল করে দেখলাম এইগুলো স্বামীর ভাইয়ের বন্ধু বান্ধব। স্বামীর ভাইয়া পাশে দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে একটা মুচকি হাসি দিলাম, সপে দিলাম, আর শরীর ওনাদের ইচ্ছা করে মারতেছে। পা থেকে শুরু করে বুক অব্দি হকি স্টিক দিয়ে বাড়ি মারতেছে। কিন্তু আমার দুটি লাল চোখ খুঁজতেছে শুধু সায়রাকে। চোখ বেয়ে অঝরে বৃষ্টি পড়তেছে। ওদের মারার জন্য না, সায়রা আমাকে ভুল বোঝার জন্য। আমার বিশ্বাস ছিল সায়রা আমাকে বুঝবে, কিন্তু না, সায়রাও আমাকে বুঝলো না। হঠাৎ কে যেন পেছন থেকে মাথা বরাবর একটা আঘাত করলো। সবাই সবার মতো দৌড়ে পালাতে লাগলো। ঝাপসা চোখে দেখলাম আসিফ আমার কাছে দৌড়ে আসতেছে। আসিফ, আব্বু যাতে না জানতে পারে। আর কিচ্ছু মনে নেই। চোখ যখন খুললাম নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। চারপাশে তাকিয়ে দেখি আসিফ আর কিছু ক্লাসমেট আছে। কেমন লাগছে এখন? ভালো। মন খারাপ করিস না, সত্যি কখনো মাটি চাপা থাকে না।
একসময় না একসময় সত্যিটা সবার জানবেই। সায়রার কি খবর? ম্যাম 2 দিন ধরে কলেজে আসে না। 2 দিন ধরে মানে? 2 দিন ধরে অজ্ঞান ছিলেন। তো আপনার জ্ঞান ফিরল? আমরা খুবই টেনশনে ছিলাম আপনার জ্ঞান না ফেরায়, কিন্তু আল্লাহর রহমতে আপনার জ্ঞান ফিরল। আপনি রেস্ট নিন, আপনার অবস্থা খুবই খারাপ, তাই আপনাকে এখানে আরও 1 মাস থাকতে হবে। জি ডাক্তার। আসিফ আমার অ্যাকাউন্ট থেকে 10 লাখ টাকা ওনাকে দিয়ে দে, অ্যাকাউন্ট কোড হচ্ছে, আর আরও 2 লাখ টাকা তোর কাছে রেখে দে। হোপ এত টাকাতে আমি কি করব? লাগবে না টাকা, তোর কাছে রাখে এসব, আর আমি গিয়ে টাকাটা তুলে নিয়ে আসি। দেখতে দেখতে 1 মাস চলে গেল। ওইদিকে সায়রার অবস্থা তেমন একটা ভালো না, খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে। এমনিতেই চিকন, তার উপরে না খেয়ে একদম মরে যাওয়ার মতো অবস্থা। যেটুকু খাই সেটাও আব্বুর চোরাচুরিতে। সায়রার এই অবস্থা থেকে ওর ভাই নিজেকে দোষারোপ করে। মা তুই এমন করতেছিস কেন? খাওয়া দাওয়াটা তো কর ঠিক মতো। আব্বু, আমার অন্তরকে তুমি আমার কাছে এনে দাও। ওকে তুমি ভুলে দাও, আর একজন শিক্ষক হয়ে তুমি কিভাবে পারো একজন ছাত্রকে ভালোবাসতে? বাবা, আমি কিছু শুনতে চাই না, আমি শুধু অন্তরকে চাই, ব্যাস। আপু, খাবারটা খেয়ে নে। তুই চুপ কর, তোর জন্য আজ আমি আমার অন্তরের থেকে আলাদা। তোদের দুজনকে আমি কখনো মাফ করব না। আব্বু, তুমি ওকে এখান থেকে চলে যেতে বলো। সামির তুই কলেজে চলে যা, আমি ওকে নিয়ে আসতেছি। জি আব্বু। আচ্ছা এখন হা কর। আগে বলো, আমার অন্তরকে তুমি এনে দিবা? আচ্ছা দিব, আগে হা। ধন্যবাদ আব্বু। ঠিকই ধরেছেন, সায়রা সব জেনে গেছে। আমি কলেজ থেকে চলে যাওয়ার পর সায়রা খাওয়া দাওয়া একেবারেই বন্ধ করে দেয়। তাই ওর বাবা ওকে সত্যটা বলে আর প্রমিস করায় যাতে উল্টোপাল্টা কিছু না করে। হ্যালো আসিফ, কি খবর তোর? ভালো, কিন্তু সায়রা মিসের অবস্থা তেমন একটা ভালো না। প্রতিদিন আমার কাছে আসে, জিজ্ঞাসা করে যে তুই ফোন দিছিস কিনা। আমি বলেছি দেয়নি। ধন্যবাদ আসিফ। আরে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। আচ্ছা তুই এখন কোথায়? খুলনায় আছি ভাই। ও আচ্ছা, ঠিক আছে, রাখি। ফোনটা রেখে আনমনে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছি। অন্তর, তুই এসব খাওয়া বাদ দিবি? বাবা, তোমার ছেলের যে খুব কষ্ট হচ্ছে। বাবা তোর কি হয়েছে বল আমাকে। বাবা, তোমার ছেলে একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু কি তোর গায়ে হাত তুলছে? ওদের কলেজের ঠিকানা দে, আমি ওদের কলেজ বন্ধ করে দিব। বাবা, তোমার কিছু করা লাগবে না। কি বলছিস? তোর গায়ে হাত তুললো আর আমি চুপ করে থাকবো? আব্বু প্লিজ। ঠিক আছে, কিন্তু একটা শর্তে। কি শর্ত? এইসব সাইপাস খাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, খাবো না। তাহলে কাল থেকে আগের কলেজে যাস। আচ্ছা। নিচে আয়, খেয়ে যা। তুমি যাও, আমি আসতেছি। তারপরে মন্ত্রী সাহেব চলে গেল। আমি ফ্রেশ হয়ে খেয়ে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজে গেলাম নিজের আগের রূপে, যেই রূপে খুলনা কলেজের প্রতিটা মেয়েকেই নিজের পেছনে ফেলে রাখতো। আরও 1 মাস কেটে গেল। আমি ভাবলাম ঢাকা গিয়ে সায়রাকে একবার দেখে আসবো, তাই সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে প্রায় রাত। বাস থেকে নেমে ঢাকার বাসায় যেতে লাগলাম রিক্সায় করে। হঠাৎ একটি মেয়ে চিল্লানোর আওয়াজ পেল। চোখ সামনে নিতে দেখতে পেল কিছু একটা ছেলে মেয়ের পেছনে ছুরি ঢুকিয়ে দিয়ে তার পাশ নিয়ে দৌড়ে চলে গেল। আমি রিক্সা থেকে নেমে তার কাছে গেলাম। তাকে ঘুরিয়ে মুখ বরাবর করাতেই চোখ কপালে। পরক্ষণেই আমি একটি মুচকি হাসি দিলাম। এই মামা, এইদিকে আসেন। জি মামা। এইটাকে কি করব? মামা আপনি ভালো জানেন। আমাকে সাহায্য করুন, এটাকে হসপিটালে নিয়ে যেতে হবে। জি। তারপরে মেয়েটিকে নিয়ে আমি যেখানে ছিলাম সেই হসপিটালে নিয়ে গেলাম। এ কি অন্তর, তুমি? আর এই মেয়েটিকে? মেয়েটি আমি যেই কলেজে পড়তাম সেই কলেজের শিক্ষিকা। আর তাড়াতাড়ি ওনার ট্রিটমেন্ট শুরু করুন। এই তোমরা ওকে আইসিইউতে নিয়ে যাও। জি স্যার। ওকে নিয়ে আইসিইউতে নিয়ে যাওয়া হলো। 1 ঘন্টা পরে ডাক্তার বের হলো। আমি ওনার কাছে গেলাম। ডাক্তার, ওনার এখন কি অবস্থা? অন্তর, ওনার অবস্থা ভালো, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ওনার জ্ঞান ফিরতেছে না, তাই শীঘ্রই রক্ত প্রয়োজন। আমাদের এখানে যে কারোর সেলে রক্ত নেই। রক্তের কি গ্রুপ? A+। আমার রক্ত A+। আমার রক্ত নিতে পারেন। তাহলে ভিতরে আসো। ভেতরে গিয়ে
অনেকে রক্ত দিয়ে বাইরে এসে বসে পড়লাম। প্রায় 2 ঘন্টা পরে ওনার জ্ঞান ফিরল। আমি কোথায়? এখানে কিভাবে আসলাম? জি, আপনি হসপিটালে। আপনাকে কিছু বাচ্চা ছেলে রাস্তায় ছুরি দিয়ে আঘাত করে। সেটা আমি জানি, কিন্তু আমাকে এখানে কে নিয়ে আসলো? উনি। এই সময় ভেতরে আসলাম। আমাকে দেখে মেয়েটি ভূত দেখার মতো চমকে গেল। উনি আপনাকে সেই সময় হসপিটালে নিয়ে আসেন আর রক্ত দিয়ে আপনার প্রাণ বাঁচান। উনি না থাকলে হয়তো আপনি আজকে আর বেঁচে থাকতেন না। অন্তর, মাফ করে দাও প্লিজ। সত্যি আমি আমার কাজের জন্য অনুতপ্ত। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি তার পরের দিনই তোমার বাসায় গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি তালা মারা। তোমার বন্ধুদের কাছেও জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ওরা কিচ্ছু বলেনি। জানো, এই কয়েকদিন আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। নিজেকে শুধু দোষী মনে হতো। আমার জন্যই তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। আপনি কাঁদবেন না প্লিজ, এইসব আমার কপালে লেখা ছিল। আচ্ছা, সায়রা ম্যামের কি খবর? অন্তর, সায়রা ভালো নেই। তোমার কথা ভেবে সারাদিন মন খারাপ করে থাকে। কলেজে যায় না, ঠিকমতো খায় না। প্লিজ ওকে মাফ করে দিয়ে আপন করে নাও। এইসব নিয়ে প্লিজ এখন কথা বলেন না। আপনার সব ব্যবস্থা আমি করে দিয়ে গেছি। কিছুক্ষণের ভেতরে আপনার মা বাবা চলে আসবে। আমি যাই। আমি কিছু না বলে বাইরে চলে আসলাম। দোকান থেকে 1 প্যাকেট সিগারেট আর ফার্মেসি থেকে কিছু ঘুমের ওষুধ নিয়ে সোজা ওর বাসায় চলে এলাম। বাসায় বসে সিগারেট খাচ্ছি আর সায়রার কথা ভাবছি। এত সহজে তোমাকে মাফ করছি না। অনেক কষ্ট পাইতে হয়েছে তোমার জন্য। অনেক কষ্ট পাইতে হয়েছে তোমার জন্য। আমাকে কষ্ট তো তোমাকে পেতেই হবে। আমি এইসব ভাবছি আর সিগারেট খাচ্ছি। ওইদিকে সায়রা। আব্বু, অন্তরের কোনো খবর পেলে? না রে মা, ওকে তো অনেক জায়গাতেই খুঁজলাম কিন্তু পেলাম না। এমনকি খুলনাতে আমার কিছু বন্ধুকে বলেছি খুঁজতে, ওরা খোঁজ নিয়ে ওকে খুঁজে পায়নি। অন্তর আমাকে বলেছিল যে ওর আব্বু নাকি খুলনার মন্ত্রীর বাসায় কাজ করে, তাই সেখানে আমার বন্ধুদের যেতে বলেছিলাম, কিন্তু তারা ভিতরে যাইতে পারেনি। আব্বু, আমি কিছু জানি না। আমার অন্তরকে চাই মানে চাই। মা তুই শান্ত হ, আমি বলছি তো, ওকে এনে দিব। বাবা, আমি কি করে শান্ত হব? আজ তোমার চোখে দেখি না। আব্বু, আমি আর পারতেছি না। সামির নিজের বোনকে এই অবস্থায় দেখে আর নিজেকে দোষী মনে করে আর একলা রুমে কান্না করতে থাকে, কারণ এই প্রথম সে তার বোনকে এতটা কষ্ট দেখতেছে। সামির ওর আপুর রুমে গিয়ে, আপু তুই প্লিজ কান্না করিস না, তোর কান্না যে একদমই আমার সহ্য হয় না। তুই আমার রুম থেকে বের হ। তোর চেহারা দেখলে আমার ঘৃণা লাগে। তুই আমার চোখের সামনে থেকে যা। আপু, তোর এই পাপি ভাইটাকে একবার মাফ করে দে। তোর ভাইটার যে অনেক কষ্ট হচ্ছে, তুই একটু বুঝিস না। আমি তোর ভালোর জন্য এসব করেছিলাম। আমি বুঝতে পারিনি যে তুই অন্তরকে এতটা ভালোবাসিস। ভাইয়া, আমি সত্যি আর পারতেছি না। অন্তরকে যে অনেক বেশি ভালোবাসি। বোন, তুই চিন্তা করিস না, তোর অন্তরকে আমি খুঁজে বের করবই। সকালবেলা অন্তর শোরুম থেকে একটা কালো হাইস কিনে সায়রাদের কলেজের ওইখানে এসে গাড়িতে বসে আছে কখন সায়রা আসবে বলে। একটু পরে দেখতে পেল সায়রা তার আপুর সাথে গাড়ি করে কলেজে আসতেছে। গাড়িতে যতদূর দেখতে পেল সায়রার অবস্থা আসলেই ভালো নেই। অন্তর সেখানে আর না থেকে গাড়ি নিয়ে চলে যেতে লাগলো। গাড়ি চলছে তার নিজ আপন গতিতে। কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করলো 40 থেকে 50 জন ছেলে পেলে 8-9 জন ছেলেকে ঘিরে ধরেছে। অন্তর লক্ষ্য করলো ছেলেগুলো তারাই যারা অন্তরকে সেদিন মেরেছিল, কিন্তু একজনকে এখনো দেখা যাচ্ছে না ভিড়ের মাঝে। ভিড়ের ফাঁকা দিয়ে যতটুকু দেখতে পেলেও ছেলেটি আর কেউ নয়, ছেলেটি হচ্ছে সামির। হঠাৎ কেউ একজন সামিরের গলা টিপে ধরলো। তাদের কথা ছিল এমন, ছেলেটির কথা শুনে যতদূর মনে হলো ইনি সেনাপতি। ভাই, এত কথা কইতে হইব কে? অগল লগে ভইরা দেন। এমন সময় সেনাপতির মোবাইলে ফোন আসলো। জি জোস। যাস না বেটা, বস বস। সরি বস, না মানে বস। ছেলেগুলোর কি অবস্থা? বস আমার সামনেই আছে, আপনি অর্ডার করলে ওগো হাত পা কাইটা কুত্তাগুলো লাগাইয়া দি, আর কুত্তাগুলো ওগরে। না দরকার নেই,
খালি ডস দাও, কাটা সেটা লাগবে না। জি জস। আচ্ছা তোমার নাম কি রাখছিলাম জানি? নাসেল টাইগার ধন। চুপ বেড়া, উল্টা পাল্টা করসকে। রাসেল টাইগার ডন রাখছি, উল্টা পাল্টা কইলে চাকরি থাকবো না। জি জস, সরি বস। তোগো লাগে আছে জস না, মানে আমাকে বস বকছে। আজ তোগো পা কাইটা কাঁধে ধরাই দিমু। ওয়েট ওয়েট ওয়েট, তুই কেডা? সেনাপতি, আই মিন নাসেল না, সরি রাসেল। হাই হাই, কি বলেন? আমাকে চেনেন না? না। সত্যি চেনেন না? না। চিনবেন কেমনে? আমি তো এইখানে থাকিই না। হা হা হা। কিরে হিরো সাজতেছস? তোমার 40 থেকে 50 ছেলে পেলে, তোমাদের সাথে হিরোপন্থী করলে ভবিষ্যতে ভিলেনও হতে পারবো না। ওই তুই বেশি কথা কস, তোরও দিতে হবে বুঝতাছি। ভাই ভাই ভাই, সরি ভাই, মাফ করে দেন, আর ভুল হবে না। এখান থেকে ফুটাবার। না ভাই, আগে আপনার বসের নাম্বারটা দিতে হবে। ওইদিকে সামির ওরা এদের কাণ্ড দেখে অবাক। না, ফানি মোটো চেঞ্জ করে সিরিয়াস নিয়ে আসি। কেন তোরে দিমু কেন? না দিলে ভাববো আপনি ভয় পাইছেন। কি আমি ভয় পাইছি? তোর আজকে ভগার পারে পাঠায় দিমু, দাঁড়া। তার আগে তো শেষ ইচ্ছা পূরণ করি। সেনাপতি অন্তরকে ফোন নাম্বার দিল। অন্তর নাম্বার নিয়ে ওদের থেকে কিছুটা দূরে আসলো। কিছুক্ষণ রিং হওয়ার পর মেওয়ার ফোন ধরলেন। আসসালামু আলাইকুম, হাউ আর ইউ স্যার? ফাইন, বাট হু আর ইউ? জি, আমি অন্তর। অন্তর? কোন অন্তর? জি, খুলনার মন্ত্রীর ছেলে। ও, তুমি রাফিক স্যারের ছেলে? আগে বলবে তো। আমার আব্বুর জন্যই আজকে আমি মেয়র হতে পারছি। হ্যাঁ বলো, কি জন্য ফোন দিছো? দিচ্ছি গিয়া সাধ্যে আপনার সাঙ্গপাঙ্গ আমার বন্ধুদের মারতে আসছে কেন? ওরা তোমার বন্ধু বান্ধব? জি। ওরা আমার মেয়েকে টিজ করেছে। কি করে ছাড়ি বলো ওদের? আচ্ছা আঙ্কেল, এইবারের জন্য মাফ করে দেন। আচ্ছা, তুমি যখন বলছো মাফ করে দিলাম। আমি ওদের এসে পড়তে বলতেছি, আর তোমার আব্বুকে আমার সালাম দিও। জি আঙ্কেল। অন্তর ফোনটা রেখে ওদের কাছে গেল। হয়েছে কথা, এবার মায়ের খাওয়ার জন্য প্রস্তুত হ। সেই সময় সেনাপতির ফোনে ফোন আসে। কিছুক্ষণ কথা বলার পর রেখে দেয়। সরি স্যার, ভুল হয়ে গেছে, মাফ করে দেবেন। এই চল সবাই। তারপর ওরা চলে গেল। অন্তর সেখান থেকে আসতে যাবে, দেখে সবগুলো ওর পা ধরে আছে। আরে আরে, কি করতেছেন আপনারা? আমার বড়, প্লিজ উঠুন। সবাই উঠে গেলেও একজন ওঠেনি। ভাই, আমি তোমার কাছে কিভাবে ক্ষমা চাইবো তা আমি জানি না, কিন্তু আমার বোনটাকে আর কষ্ট দিও না। ওকে তোমার করে নাও প্লিজ। আপনি উঠুন, তারপরে কথা বলেন। দেখুন, আমি সেটা পারবো না। উনি আমার বয়সে বড়, তার সাথে বড় কথা উনি আমার শিক্ষিকা। দেখো অন্তর, ভালোবাসা বয়সে ম্যাটার করে না। সায়রা তোমার 2 থেকে 3 বছর বড়, কিন্তু সেটা কিন্তু ব্যাপার না। আর ভালোবাসা হয়ে যেতেই পারে, সেটা শিক্ষিকা হোক বা অন্য কিছু। প্লিজ অন্তর, আমার সাথে তুমি চলো। আমি সেটা পারবো না, আমাকে মাফ করবেন। আর আমি অন্য কাউকে ভালোবাসি, সায়রা ম্যামকে না। এই বলে অন্তর গাড়ি নিয়ে খুলনার উদ্দেশ্যে চলে গেল। এদিকে সামির সায়রার রুমে এসে সব খুলে বলল। ভাইয়া, আমি জানি অন্তর রাগ করে এসে বলতেছে। অন্তর শুধু আমাকে ভালোবাসে, শুধু আমাকে। কিছুদিন এইভাবেই চলে যায়। অন্তর, কালকে আমার ঢাকায় একটা প্রোগ্রাম আছে, তোকে আমার সাথে যেতে হবে। কিসের প্রোগ্রাম আব্বু? ঢাকায় একটা কলেজে আমাকে ওখানের প্রধান অতিথি দিছে, তাই আমি যাচ্ছি, আর আমার সাথে তুইও যাবি। না আব্বু, আমি কালকে সায়রাকে দেখতে যাব। সেটা ভালো কথা, যাবি, সমস্যা কি? আমার প্রোগ্রামটা শেষ করে যাস। আচ্ছা ঠিক আছে। আই খেতে আই, তোর মা ডাকতেছে তো। আচ্ছা। অন্তর মনে মনে প্ল্যান করে যে কালকেই সায়রাকে নিয়ে এসে পড়বে। ওইদিকে সায়রার বাবা। মা, কালকে খুলনার মন্ত্রী আসবে আমাদের কলেজের অনুষ্ঠানে। কালকে ওনার কাছ থেকে অন্তরের খোঁজ নিব। ঠিক আছে বাবা, কিন্তু অন্তরকে আমার লাগবে। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আচ্ছা ঠিক আছে। পরের দিন আমি একটা হলুদ ব্লেজার, ভেতরে সাদা গেঞ্জি, হলুদ প্যান্ট, ব্ল্যাক শু, ব্ল্যাক গ্লাস পরেছি।
চুলগুলো জেল দিয়ে দাঁড় করিয়ে প্রিয় ঘড়িটা হাত দিয়ে বাইরে আসলাম। সাথে আলাদা কাপড়ও নিয়েছি যাতে সায়রাকে নিয়ে আসার সময় চেঞ্জ করতে পারি। এদিকে পুরো কলেজ ছাত্রছাত্রী আর অভিভাবক দিয়ে ভরপুর। একটু পরেই শারমিন স্টেজে উঠল, হাতে একটি ওইটারে কি বলে জানি মাইক্রোফোন না কি, আচ্ছা যেটাই হোক, ওইটা নিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করলো। আজকে আপনাদের এখানে হয়তো অনেকেই একটি কথা জানেন না, যেটা আপনাদের জানা খুবই জরুরি। কয়েক মাস আগে আপনারা ছাত্রছাত্রীরা হয়তো জানেন একটি ছেলে আমার সাথে নষ্টামি করার চেষ্টা করেছে। আসলে ছেলেটি না, আমি ইচ্ছে করে ছেলেটিকে মিথ্যে অপবাদ দিয়েছিলাম, কারণ আমি ওকে আমার বেস্ট ফ্রেন্ড সায়রার সাথে মেনে নিতে পারছিলাম না। আমার ভেতরের অহংকার জিনিসটা এতই বেড়ে যায় যে আমি ওকে আমার এই দু চোখের সহ্য করতে পারতাম না। তাই সেদিন সেই মিথ্যা কথাটা বলি আর ওকে সবার সামনে অপমান করি, কিন্তু সে এই অপমানকে গুরুত্ব দেয়নি। সে অন্তরে আমার প্রাণ বাঁচিয়েছে। এমনি তাকে যারা মেরেছিল সে ছেলেগুলোকেও সে বাঁচিয়েছে। তারপর আরো কিছুক্ষণ কথা বলল। পুরো কলেজ স্তব্ধ হয়ে গেছে, বুঝতে পারতেছে তারা যে কাউকে ছোট করে বা কোনো কিছু না জেনেই তাকে অপমান করতে নেই। ওইদিকে অন্তর ও তার বাবা প্লেন নিয়ে এয়ারপোর্ট থেকে 40-50টা গাড়ি নিয়ে সায়রাদের কলেজের ওই দিকে যায়। মন্ত্রী বলে কথা, কম নিয়ে যাবে নাকি? অন্তর আর ওর বাবা গাড়িতে বসে আছে। বাবা, তোমার ওইখানে যেতে কতক্ষণ লাগবে? মনে হয় ঘন্টা 2 লাগবে। ও। অন্তর কিছুক্ষণ পর ঘুমিয়ে গেল। ঘুম ভাঙলো আব্বুর ডাকে। অন্তর, এই অন্তর, ওঠ, আমরা এসে গেছি। কোথায় আছে এখন? চারিদিকে পরিবেশ দেখে অন্তরের চোখ কপালে। হায় হায়, এইটা তো সায়রাদের কলেজ, এখন কি করি? স্যার তো এখানে আসতে মানা করেছিল, তাহলে আল্লাহ বাঁচাও আমাকে। অন্তরের মুখে ঘামের বিন্দু বিন্দু ফোঁটা স্পষ্ট দেখা যাচ্ছে। বুকের বাঁ পাশে চিলিক মেরে উঠছে। এক অজানা ভয় বিরাজ করছে তার মনে। মনে হচ্ছে বুকের বাম পাশে কেউ হাতুড়ি দিয়ে পিটাই করছে। ছেলের এমন অবস্থা দেখে মন্ত্রী সাহেবও কিছুটা ঘাবড়ে গেলেন। খুব উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলেন, অন্তর, কি হয়েছে তোর? এমন ঘাবড়েছিস কেন? অন্তরের কোনো রেসপন্স না পেয়ে গায়ে হালকা ঝাঁকি দিলেন। অন্তর ঝাঁকি খেয়ে বাস্তবে ফিরল। নিজেকে স্বাভাবিক করে তার আব্বুকে জিজ্ঞাসা করলো, আব্বু, আমরা এখানে কেন? কি বলছিস? এখানে তো আমাকে ইনভাইট করা হয়েছে। আব্বু, আমি এই কলেজেই পড়তাম। কি? এই কলেজে? এইটাকে তো একেবারে। আর কিছু বলতে না দিয়ে অন্তর বলতে লাগলো, বাবা প্লিজ, তুমি প্রমিস করেছিলে কিছু করবে না। আমি চাই না তাদের কোনো ক্ষতি হোক। আমি শুধু সায়রাকে চাই, শুধু সায়রাকে। বাবার হাত দুটি ধরে করুণ সুরে কান্না করে কথাগুলো বলল অন্তর। ছেলের এমন কথা শুনে অবাক হয়ে যায় মন্ত্রী সাহেব। এই প্রথম তার ছেলেকে এতটা ভেঙে পড়তে দেখছেন তিনি। তিনি বুঝতে পারলেন যে সে কতটা ভালোবাসে ওই মেয়েটাকে। কখন যে তার চোখ বেয়ে অশ্রু ঝরছে সে নিজেও জানে না। ঝরবেই না বা কেন? বাবা কি তার ছেলের এমন কষ্ট দেখতে পারে? মেয়েটিকে খুব ভালোবাসিস না রে? মেয়েটির নাম কি যেন? সায়রা। আমার ঘরের বৌমা যাতে সায়রাই হয়। কিন্তু তার আগে একটা শর্ত আছে। কি শর্ত? ওদেরকে মন্ত্রীর ছেলেকে দেখতে হবে, মন্ত্রীর ছদ্মবেশী ছেলে না। তো জুনিয়র, সানগ্লাসটা পরে নাও আর কেলমা দেখাও। এই বলে অন্তরের বাবা সানগ্লাসটা পরে নিল। যেমন ছেলে তেমনি তার বাবা, এককালের আলো অর্জুন। একজন বডিগার্ড এসে বললেন বের হওয়ার সময় হয়ে গিয়েছে। অন্তর 250 লিটার সাহস নিয়ে নিল ভেতরে। বাপ ছেলে দুইজন দুই পাশ দিয়ে বের হলো। পুরো কলেজে একটু চিল্লাপাল্লা শুরু হয়ে গেছে। সবাই ব্যস্ত হয়ে গেছে মন্ত্রীকে দেখবার জন্য। অন্তর যেই তার বাবার কাছে আসলো তখন পুরো কলেজ স্তব্ধ হয়ে গেল।
যেন অন্য এক অন্তরকে দেখছে তারা। চোখে বিশ্বাস করতে পারছে না। কলেজের ছাত্রছাত্রীরা কেউ কেউ বলা বলি করতেছে, এইটা অন্তর না? অন্তরই তো মনে হচ্ছে। বাবা ওকে দেখেছিস? আল্লাহ, আমি দেখেই তোর ক্রাশ খাইছি। তুমি বলতেছো ওইটাই? যে সময় ও নর্মাল কাপড় পরেছো তুমি তো ওকে দেখতে পারতে না। আরে ওইটা তো ওই সময়ই তো। হয়েছে, আর বলতে হবে না। এই তোরা থামবি? আচ্ছা, অন্তর কে আসলে, আর মন্ত্রীর সাথে বা কি করছে? কি জানি। সায়রা এক ধ্যানে অন্তরের দিকে তাকিয়ে আছে। এ যেন অন্য এক অন্তর, যেই অন্তরের সাথে কোনো মিল নেই আগের অন্তরে। ধুরু, যেটাই হোক, ও আসছে তো এটাই অনেক। কত কিউট লাগতেছে ওকে, ইচ্ছা করতেছে এখনই গিয়ে খেয়ে ফেলি ওকে। এই তোমরা সরো, ওনাকে স্টেজে আসতে দাও। এসব সায়রা ভাবছে আর মুচকি মুচকি হাসছে। স্যারের কথায় সবাই সরে গেল আর অন্তর ও তার আব্বু স্টেজে উঠে পড়ল। অন্তরকে তার বাবার পাশে বসানো হলো, কিন্তু বিপত্তি ঘটল তখনই, কারণ প্রিন্সিপাল স্যার তাকে পিছন থেকে ডাকছিল। অন্তর, কথা ছিল তোমার সাথে, আমার সাথে একটু আসবে? আরে স্যার, এইভাবে বলতেছেন কেন? আমি আসছি। কোথায় যাচ্ছিস তুই? আব্বু, প্রিন্সিপাল স্যার একটু ডাকছে। ও যা। অন্তর স্যারের কাছে গেল। অন্তরের মনে এখন নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি বলবেন উনি? স্যার রেখে কি আমার থেকে দূরে সরিয়ে দেবেন? না, এটা আমি কখনোই মানতে পারবো না। স্যাররাকে আমি হারাতে পারবো না। অন্তর বাবা, আমার মেয়েটাকে তুমি মাফ করে দাও। আমি জানি তুমিও সায়রাকে ভালোবাসো। তোমার কাছে আমার একটা অনুরোধ বাবা, আমি যে আমার মেয়ের কষ্ট সহ্য করতে পারছি না। কখনো ওকে কোনো ছেলের জন্য কাঁদতে দেখিনি, তুমি প্রথম যার জন্য ও কান্না করেছে। আমি ওকে কখনো ওর মায়ের অভাব বুঝতে দেইনি। যেই সময় যেটা চেয়েছে সেইটাই দিয়েছি। প্লিজ ওকে তোমার করে নাও। আমি চাই অতি শীঘ্রই তোমাদের বিয়ে দিতে। অন্তরের দুই হাত ধরে কান্নাকাটি করতে করতে কথাটি বললেন স্যার। অন্তর কি বলবে বুঝতে পারছেন না, তাই একটু বাহানা করে বললেন, স্যার, আমাদের সম্পর্কটা কি সমাজ মেনে নেবে? একজন ছাত্র হয়ে কিভাবে তার শিক্ষিকাকে সে বিয়ে করতে পারে? দেখো অন্তর, ভালোবাসায় কোনো ভেদাভেদ থাকে না। ভালোবাসা এক অমূল্য জিনিস, এটি কখনো ফুরায় না, আর ফুরালেও এটি পূরণ করা যায় ভালোবাসা দিয়েই। তোমাদের সম্পর্কটা কলেজেই শুধু একজন টিচার আর স্টুডেন্ট, কিন্তু বাইরে এটি আলাদা। তো প্লিজ তুমি মানা করো না। কিন্তু উনি তো আমার বয়সে বড়। অন্তর বাবা প্লিজ, দেখো আমাদের নবী কিন্তু তার থেকে 15 বছরের বড় নারীকে বিয়ে করেছিলেন। তো আমাদের নবী যখন বিয়ে করতে পেরেছেন, তাহলে এটা জায়েজ। আর সবচেয়ে বড় কথা, তোমরা একে অপরকে ভালোবাসো, এটার থেকে বড় কথা আর কিছুই না। স্যার, আমি কি আপনাকে জড়িয়ে ধরতে পারি? স্যার একটা মুচকি হাসি দিয়ে অন্তরকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর অন্তরকে ছেড়ে দিয়ে, আচ্ছা উনি তোমার কি হন? আসলে স্যার, তখন মন্ত্রী সাহেব ভাষণ দেওয়া শুরু করেন। ভাষণের এক পর্যায়ে বলতে শুরু করেন, আপনারা হয়তো কেউ জানেন না, এই কলেজে আমার ছেলে পড়তো, কিন্তু সে মন্ত্রীর ছেলে হয়ে নয়, ছদ্মবেশী মন্ত্রীর ছেলে হয়ে। তার নাম হচ্ছে অন্তর। তার এইখানে আসার একমাত্র কারণ হচ্ছে। অন্তরের বাবা এক এক করে সব বলে দেয়। অন্তর ভাবে ব্যাপারটা সবাই খারাপ ভাবে নেবে, কিন্তু তাকে ভুল প্রমাণিত করে সবাই দাঁড়িয়ে করতালি করতে শুরু করে এবং তাকে উদ্ভাবিত করে। মন্ত্রী সাহেব তার ছেলের কাছে এসে বলে, ইনি কি আমার বেআইন সাহেব? জি আব্বু। কেমন আছেন বেআই সাহেব? জি ভালো। আপনি খুব ভাগ্যবান অন্তরের মতো ছেলে পেয়ে। তাহলে আমরা বিয়ের তারিখটা ঠিক করে ফেলি, কি বলেন? ঠিক বলেছেন। অন্তর বাবা তুমি যাও, সারার সাথে দেখা করে আসো। আমি তোমার আব্বুর সাথে তোমাদের বিয়ের তারিখ ঠিক করি। জি স্যার। অন্তর শরমে সেখানে আর থাকতেই পারে না। অন্তর যাচ্ছে ওর সারু পাখির কাছে, কিন্তু রাস্তা যেন শেষ হবার কোনো লক্ষণই নেই। অন্তরের এক অন্যরকম ভালো লাগা কাজ করতেছে।
তার এই খুশির সময় প্রকৃতিও তার সাথে তাল মিলাচ্ছে। বয়ে যাচ্ছে চারদিকে মিষ্টি বাতাস। অন্তর উপলব্ধি করলো তার পা জোড়া কাঁপতেছে। হঠাৎ মেঘের গর্জনে সবাই যার যার মতে নিজ গন্তব্যে পাড়ি জমালো। দেখতে দেখতে ভরাট কলেজ শূন্যরূপ ধারণ করলো। অন্তরের ঠিক চোখের সামনে তার সারা পাখি বটগাছ তলায় বসে আছে। অন্তর মুগ্ধ প্রায়, এ যেন এক অন্যরকম ফিলিংস। সামনে বসা রূপসীকে দেখে নতুন ভাবে প্রেমে পড়ল তার। সবুজ কালারের একটা পাতলা শাড়ি পরে আছে সায়রা, চুলগুলো ছেড়ে দেওয়া, হাতে সবুজ রঙের চুড়ি। অন্তর ধরে নিয়েছে এ যেন কোনো স্বর্গের শ্যামলা পরি। অন্তর ধীর পায়ে তার কাছে গেল, কাছে গিয়ে তার কাছে আসার ইঙ্গিত দিল। সায়রা চমকে উঠল, বুঝতে পারল সারার পাশে কারোর আগমন ঘটেছে। ডান পাশে তাকাতেই সে রীতিমতো অবাক। অন্তর কোনো কথা না বলে তার গালে ছোট্ট একটা চুমু দিয়ে দিল। অন্তরের ছোঁয়া পেয়ে সারা কেঁপে উঠল, ঠোঁট জোড়া কাঁপতে শুরু করে দিয়েছে। পরক্ষণেই নিজেকে সামাল দিয়ে অন্তরের বলা শুরু করে দিল, শালা এমসি বিসি কেপি, তুই এখানে কেন? তোর সাহস হয় কিভাবে আমাকে চুমু দেওয়ার? লুচ্চা বদমাই শরীন খরগোশ প্যাঁচা আন্ডা কাইসপা হিরো আলম ভাদাইমা। অন্তর কিছু বলছে না, শুধু মাথা নিচু করে মুচকে মুচকে আসছে। ক্লাসরুম থেকেই অন্তরের ক্লাসমেটগুলো ওদের কাণ্ড দেখতেছে। কিরে কথা বলিস না কেন? গুন্ডি সবসময় গুন্ডিই থাকে, কখনো শুধরায় না। কি বললি? আমি গুন্ডি? হাই হাই, এই মেয়ে দেখি মনের কথাও বুঝতে পারে। হ্যাঁ পারি, তুই আমার সাথে থাকলে আমি তোর মনের কথা না, তোর রক্ত চলাচলের অবস্থাও বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে, সরি। তোর সরির কুষ্টি কিলাই। অন্তরে সহ্য করতে না পেরে সায়রাকে নিজের বাহু ধরে নিয়ে নিল। সায়রার সব রাগ যেন নিমেষেই উধাও হয়ে গেল। সায়রাও অন্তরকে জড়িয়ে ধরল। অন্তর সায়রার মাথায় আস্তে করে একটা চুমু দিল। লজ্জায় সায়রা অন্তরের বাহু ধরে মুখ লুকালো। একটু পরে সায়রা বলতে লাগলো, কখনো আমাকে রেখে যাবে না তো? সবসময় তোমার বুকে আমাকে আগলে রাখবে তো? বলো, আর কষ্ট দেবে না তো? কখনো আমাকে অবহেলা করবে না তো? কখনো যদি দেখি তুমি আমাকে অবহেলা করতেছো, তার আগে যেন আমি মারা যাই। খুব বেশি ভালোবাসি তোমাকে, খুব। তোমাকে ছাড়া কখনো অন্য কিছু ভাবতে পারি না, নিজের থেকে যে বেশি ভালোবাসি তোমাকে। কান্না করতে করতে এক নিঃশ্বাসে বলল কথাগুলো। অন্তর কিছু না বলে কলেজের মাঠ থেকে একটা গোলাপ ফুল এনে হাঁটুকের বলতে লাগলো, ভালোবাসি তোমাকে সারা পাখি, খুব বেশি ভালোবাসি। গোলাপ ফুল ভালোবাসার প্রতীক। এই গোলাপ ফুলকে সাক্ষী রেখে তোমাকে বললাম, তুমি চাইলে ভালোবাসার প্রতিটা মুহূর্ত ছুঁয়ে দেবো ফুল হয়ে। শুধু একবার বলো ভালোবাসি, যে ভালোবাসার জন্য দিতে পারি গলায় ফাঁসি। ভালোবাসি তোমাকে সারা পাখি। সায়রা কোনো কথা বলতে পারছে না। অন্তরের থেকে ফুলটা নিয়ে ওকে সেই অবস্থায় জড়িয়ে ধরল। অন্তর ওকে উঠিয়ে, এই পাগলি, কান্না করতেছো কেন? কান্না থামাও প্লিজ। তোমার কান্না যে একদমই আমার সহ্য হয় না। তুমি কান্না থামাবা নাকি আমি চলে যাব? না না প্লিজ, আমি কান্না করবো না, তবু তুমি যেও না প্লিজ। অন্তর একটা মুচকি হাসি দিয়ে বলল, এইভাবে হবে না, লিপ কিস করতে হবে। সরো ফাজিল, পারবো না দিতে। কি পারবা না? ঠিক আছে, তাহলে আমি চলে যাই। না না, আমি দিতেছি। এই বলে সায়রা নিজের ঠোঁট অন্তরের কাছে সমর্পণ করল। কিছুক্ষণ পরে সায়রা লজ্জা পেয়ে অন্তরের পিছনে গিয়ে দাঁড়ালো। অন্তর লক্ষ্য করলো আসিফ, শারমিন, সামির আর অন্তরের কিছু ক্লাসমেট দাঁড়িয়ে আছে আর মুচকি মুচকি আসছে। আপনাদের শেষ হলো? কেমনে শেষ হবে ম্যাম? এতদিন পর যে এক হলো, এত সহজে কি শেষ হয়? কিছুক্ষণ পর অন্তর ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, কারণ ওদের বাসরাত আজকে। 1000 বার বুকে থুতু দিয়ে প্রবেশ করলো ঘরের ভিতরে অন্তর। এ কি, বউ আমার কাঠে বসে আছে কেন? এসে সালাম করছে না কেন? দূর, ভালো লাগে না। কই সে আমাকে এসে পা ধরে সালাম করবে,
আর আমি তার মাথায় হাত দিয়ে বলবো বেঁচে থাকো মা, বেঁচে থাকো? না, সে না করে খাটে বসে আছে। অন্তর মায়াবী মুখ নিয়ে তার পায়ের কাছে গেল। মাননীয় বউ, আপনার পাটা একটু দেবেন, সালাম করব। কি বলতেছো এসব? সালাম তো আমি তোমাকে করব, তুমি আমাকে না। তো করলা কই? আমার না শরম করতেছিল তোমার সামনে যেতে, তাই যাই নাই। আচ্ছা, তাহলে বেবিটা কিডন্যাপ করে আনি, কি বলো? যাও, আমার লজ্জা কর, আমি পারবো না। কি পারবা না? তাহলে আর বিড়াল মারা হলো না। খুব বিড়াল মারার ইচ্ছা না? দাঁড়াও। এই ওঠো, অফিসে যাবে না? ওই ওই, আজকে কি বার? আজকে অফিসে যাবো নাকি? ও আজকে তো শুক্রবার, তবু ওঠো, আজকে না আমাদের ঘুরতে নিয়ে যাবে? অন্তর সায়রাকে টান দিয়ে নিজের ওপরে ফেলে ওকে জড়িয়ে ধরে বলল, যাবো তো। অরিন কোথায়? আম্মু আব্বুর ঘরে মনে হয়। আব্বু, তুমি মামুনিকে জড়িয়ে ধরেছো কেন? আম্মু, তোমার মাম্মাম একটু ব্যথা পাইতেছে, তাই একটু পাপ্পি দিচ্ছিলাম। তুমি বলো না আব্বু পাপ্পি দিলে সব ব্যথা সেরে যায়, তাই একটু পাপ্পা দিচ্ছিলাম। ও আচ্ছা, আমি দাদুর সাথে গিয়ে খেলা করি, তুমি মাম্মামের ব্যথা ঠিক করে দাও। আচ্ছা আম্মু, যাও। এটা কি হলো? কিছু না, কিন্তু এখন হবে। অরিনের তো সামনে বার্থডে, তাই চিন্তা করছি একটা ভাই গিফট করব। যাও। সায়রা শরমে অন্তরের পক্ষে মুখ লুকালো।